গল্পকরণে আজকে আমি পড়তে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা গল্প, ক্লিওপেট্রা। সম্ভবত হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা সবগুলো গল্পের মধ্যে ক্লিওপেট্রা গল্পটা আমার সবচেয়ে বেশি পছন্দের। অনেক দিন যাবৎ ভাবছিলাম গল্পটা পড়ব, আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি কাজে লাগাতে চাচ্ছি। ক্লিওপেট্রা গল্পটি রূপান্তর করেছে সাইম সুলাইমান। গল্পটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী, 24/4, সেগুনবাগিচা, ঢাকা 1000 থেকে। ভূমিকা: মিশরের একটা প্রাচীন শহরের নাম অ্যাবাউদিস। শহরটার চারদিকে পর্বতমালা, সেগুলোর এক প্রান্তে অনেক পুরনো একটা মন্দিরের ধ্বংসাবশেষ। সম্প্রতি মন্দিরটার একপাশে দেয়াল ঘেঁষে আবিষ্কৃত হয়েছে একটা কবর। 8-10টা সাধারণ কবরের মতো নয় সেটা। মাটির 89 ফিট নিচে একটা বড় প্রকোষ্ঠে পাওয়া গেছে 3টা কফিন। দুটো সম্ভবত আমাদের গল্পের নায়ক হারমাচিসের বাবা মার। গুপ্তধনের লোভে চোরের দল নির্দয়ের মতো ভেঙে ফেলেছে কফিন দুটোকে। ভিতরে কি পেয়েছে ওরাই জানে, কিন্তু নতুন পর্যটকদের কাছে মিথ্যা বলে বিক্রি করতে পারলে ভালো আয় হবে বুঝে মমি দুটো ফেলে যায়নি শয়তানের দল। কবরটা যখন আবিষ্কৃত হলো তখন আমার এক ডাক্তার বন্ধু বেড়াতে গিয়েছিলেন লিবিয়ায়। 2 দিন সেখানে থাকার পর নীল নদ পার হয়ে অ্যাবাউদিসে গেল সে। তারপর ঘটনাচক্রে ওই তুরস্ক বাহিনীর সর্দারের সঙ্গে পরিচয় হয়ে গেল ওর। কফিন দুটো পাওয়ার ঘটনা আমার বন্ধুকে বিস্তারিত বলল লোকটা। আরও জানালো একটা কফিন খুলতে বাকি রয়ে গেছে তখনও। কফিনটা দেখে নাকি আহামরি কিছু মনে হয়নি ওদের, তাই হাত দেয়নি। কৌতূহলী হয়ে উঠল আমার বন্ধু। ছোট থেকেই সে বেশ অ্যাডভেঞ্চারাস, তাই কবর অভিযানের সুযোগটা হারাতে চাইল না। মোটা ঘুষ দিল চোরের সর্দারকে, ওকে পথ দেখিয়ে ওই কবরে নিয়ে গেল লোকটা। এরপরের ঘটনা আমার বন্ধুর চিঠি থেকেই তুলে দিচ্ছে আপনাদের জন্য। সেই রাতে একটা মন্দিরের কাছে খোলা আকাশের নিচে ঘুমালাম। ভোর হওয়া মাত্রই রওনা হলাম আমরা মানে আমি, চোরের সর্দার আলী আর ওর দল। আমি লোকটার নাম দিয়েছিলাম আলী বাবা। সূর্যোদয়ের ঘণ্টাখানেক পর আমরা পৌঁছালাম আলী বাবার কুকর্মের জায়গায়। দেখলাম একটা উপত্যকায় হাজির হয়েছি। ভালো মতো খেয়াল করলাম জায়গাটা। চারদিক একেবারে নির্জন, পায়ের নিচে মাটির তুলনায় বালি বেশি। আশেপাশে বড় বড় পাথর, সূর্যের তাপে তেতে উঠেছে পাথরগুলো। গরমে কষ্ট হচ্ছে খুব, হাঁটতে পারছি না ঠিক মতো। সঙ্গে থাকা মালবাহী গাধাটার পিঠ থেকে মালগুলো নামিয়ে চাপালাম আলীর লোকজনের কাঁধে। এরপর নিচে চেপে বসলাম গাধাটার উপর। চলতে আরম্ভ করলাম একটানা। একসময় একটা বড় পাথরের বোল্ডারের সামনে সে থেমে দাঁড়ালো আলী। বলল, কবরটা ওই পাথরের নিচে। নামলাম গাধার পিঠ থেকে। সঙ্গে থাকা অল্প বয়সী একটা ছেলেকে মালপত্রের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আলীর পিছু নিলাম আমি। বোল্ডারটার নিচে একটা ছোট্ট গর্ত। বাইরে থেকে দেখেই বুঝলাম একজন পূর্ণবয়স্ক লোকের পক্ষে গর্তটার ভেতরে ঢুকে দাঁড়ানো তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে চলাই কষ্টকর হবে। মরুভূমির শেয়াল হয়তো তৈরি করেছে গর্তটা। বেটে খাটো হালকা পাতলা শরীর নিয়ে সহজেই হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে গেল আলী। ওকে অনুসরণ করতে যথেষ্ট কসরত করতে হলো আমার। গর্তের ভেতরটা বাইরের তুলনায় ঠান্ডা আর অন্ধকার। সঙ্গে আনা মোমবাতি জ্বালালাম আমরা। এগিয়ে চললাম একটানা। একসময় হাজির হলাম একটা বড় প্রকোষ্ঠে। থামতে বললাম আলীকে। দম নেয়ার ফাঁকে চোখ তুলে তাকালাম এদিক ওদিক। দেয়ালে কয়েকটা ছবি আঁকা আছে দেখলাম। একটা ছবি আমার দৃষ্টি আকর্ষণ করল। হাতে জাদুকরের মতো একটা লাঠি নিয়ে সাদা লম্বা দাড়িওয়ালা রাজকীয় চেহারার এক বুড়ো বসে আছেন একটা বাঁকা চেয়ারে। তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পুরোহিতের একটা দল। প্রকোষ্ঠটার ডান দিকে কুয়ার মতো একটা গর্ত আছে, সেটার কাছে আমাকে নিয়ে গেল আলী। সঙ্গে করে কয়েকটা শক্ত মোটা কাঠ নিয়ে এসেছিল সে। কুয়ার মুখে আড়াআড়ি ভাবে বসিয়ে দিল কাঠগুলোকে। তারপরও বেশ কিছুটা জায়গা খোলা থেকে গেল। কাঠগুলোতে দড়ি বাঁধতে দেখে বুঝলাম ওর উদ্দেশ্য কি। পোশাকের ভেতর কতগুলো মোমবাতি ভরে দড়ি বেয়ে নিচে নেমে গেল সে। নিচে পৌঁছানোর পর মোমবাতি জ্বালালো আলী। সে পেশায় চোর, ওর অভিজ্ঞতা অনেক, কিন্তু আমি কোনোদিন দড়ি বেয়ে উঠানামা করিনি। কাজটা করতে হবে ভেবে ঘাবড়ে গেলাম। নিচে নামবো কি নামবো না ভাবলাম কিছুক্ষণ। শেষ পর্যন্ত কৌতূহলের কাছে পরাজিত হলো ভয়। সময় নষ্ট না করে নেমে গেলাম নিচে।
আলী কয়েকজন সহকারী দাঁড়িয়ে রইল কোয়াটার মুখে। আমার জন্য অপেক্ষা করছিল আলী। আমি নামা মাত্রই আর একটা মোমবাতি জ্বালিয়ে আমার হাতে দিল। তারপর হাঁটা ধরল একটা সরু 5 ফিটের মতো উঁচু প্যাসেজের উদ্দেশ্যে। একটা কথাও না বলে ওর পিছু নিলাম। হাজির হলাম আরেকটা প্রকোষ্ঠে। এত গরম আর নীরব কোনো জায়গায় এর আগে কখনো গিয়েছে বলে মনে হয় না আমার। মোমবাতি উঁচু করে ধরে তাকালাম চারদিকে, কিন্তু প্রকোষ্ঠটার একটা দেয়ালেও কোনো ছবি দেখলাম না। খেয়াল করলাম একপাশে উল্টে পড়ে আছে দুটো কফিন। কাজটা কাদের জানা থাকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম আলীর দিকে। আমাকে তাকাতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল চোরের সর্দার। প্রকোষ্ঠটার এক কোণে চূড়ান্ত অবহেলায় ফেলে রাখা একটা কফিনের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে আরেকটা মমি। এগিয়ে গেলাম কফিনটার দিকে। ভালো মতো দেখলাম। শক্ত পুরু আর মসৃণ সাইডার কাঠের তৈরি কফিনটা দেখে একেবারে সাধারণ বলে মনে হলো। ভুল বলেনি আলী। কাজ শুরু করতে বললাম ওকে। হাতুড়ি আর বাটালি বের করে অভিজ্ঞ হাতে কফিনটা ভাঙতে আরম্ভ করল সে। দক্ষ হলেও কাজটা শেষ করতে সময় লাগলো ওর। তারপর অনেক কষ্ট করে দুজনে মিলে তুললাম প্রায় 3 ইঞ্চি পুরো ঢাকনাটা। মোমবাতি উঁচু করে উকিয়ে দিলাম ভেতরে। সব মমি চিৎ করে শোয়ানো থাকে জানতাম, কিন্তু ওর মমিটা এক পাশে কাত করেছিল। শুধু তাই নয়, খেয়াল করলাম মমিটার 2 হাঁটু সোজা থাকার বদলে কিছুটা বেঁকে আছে। পাশে দাঁড়ানো আলী বিড়বিড় করে বলল, অদ্ভুত। বুঝলাম যথাযোগ্য মর্যাদায় কবর দেওয়া হয়নি লোকটাকে। কাপড়ে পেঁচিয়ে রাখা একটা প্যাপিরাস খণ্ড চোখে পড়ল আমার। হাত বাড়িয়ে তুলে নিলাম জিনিসটা। আপাত দৃষ্টিতে মনে হলো কফিনের ঢাকনা লাগানোর আগে প্যাপিরাসটা কেউ ছুঁড়ে মেরেছিল ভেতরে। তাকালাম আলীর দিকে। লোভে 2 চোখ চকচক করছে ওর। অবস্থা বুঝে শার্টের বোতাম খুলে ভেতরে ঢুকিয়ে রাখলাম প্যাপিরাসটা। কিছু বলল না আলী। ওর সঙ্গে আগেই কথা হয়েছিল 3 নম্বর কফিনটার ভেতরে যা পাওয়া যাবে সব আমি নেব। কথার বরখেলাপ করল না চোরের সর্দার। আবার কাজ শুরু করার ইঙ্গিত করলাম আলীকে। দুজনে মিলে খুলতে আরম্ভ করলাম মমির সাদা কাপড়ের ব্যান্ডেজ। মুখের ব্যান্ডেজ খোলার পর সেখান থেকে পেলাম আরেকটা প্যাপিরাসের রোল। আগেরটার মতো সেটাও ঢুকালাম শার্টের ভেতরে। কাজ চালিয়ে গেলাম আমরা। হাঁটুর ব্যান্ডেজ খোলার পর পেলাম তৃতীয় আর শেষ প্যাপিরাসের রোল। দেরি না করে দখল করলাম সেটাও। তারপর মোমবাতি নিচু করে ধরে ভালো মতো তাকালাম মৃত লোকটার দিকে। দেহটা শুকিয়ে একেবারে খটখটে হয়ে যায়নি দেখে বুঝলাম নেত্রনে পুরো 70 দিন ডুবিয়ে রাখা হয়নি মৃতদেহটাকে। লোকটার চেহারায় তখনও ফুটে আছে মৃত্যু যন্ত্রণার ছাপ। বিকৃত চেহারার উপর মোমবাতির আলো ধরা মাত্রই ভয় পেয়ে পিছিয়ে গেল আলী। দূরে দাঁড়িয়ে অস্ফুট স্বরে কি যেন বলতে লাগলো একটানা। মমিটা একজন মধ্যবয়স্ক লোকের। ধূসর হয়ে যাওয়া অল্প কিছু চুল লেপ্টে আছে ওর খুলিতে। মুখের ব্যান্ডেজ খোলার সময় খেয়াল করেছি খুলিটা দেহ থেকে আলাদা। তার মানে শিরচ্ছেদ করা হয়েছিল লোকটার। মমিটা লম্বায় 6.5 ফিটেরও বেশি। সেটার কাঁধ দুটো অনেক চওড়া। দেহের আকৃতি দেখে বুঝলাম জীবদ্দশায় লোকটা ছিল খুবই শক্তিশালী। উল্লেখযোগ্য আর কিছু চোখে পড়ল না। আমার কাজ শেষ হয়েছে বুঝতে পেরে আর দেরি করল না আলী। দড়ি বেয়ে উঠতে আরম্ভ করল উপরে। মৃত্যু প্রকোষ্ঠটাতে একা থাকার মতো সাহস ছিল না আমারও। কাজে বিনা দ্বিধায় অনুসরণ করলাম ওকে। আর বিশেষ কিছু লেখার নেই। কিছু কাজ বাকি আছে এখানে, সেগুলো সেরেই হাজির হয়ে যাব লন্ডনে। আরও অনেক কথা বলার আছে, সাক্ষাতে জানাবো বিস্তারিত। আজকের মতো বিদায়। 10 দিন পর লন্ডনে ফিরে এলো আমার বন্ধু। ততদিনে একজন হায়ারোগ্লিফিক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে রেখেছি আমি। বন্ধু ফেরার পর দিনই ওকে নিয়ে গেলাম ওই বিশেষজ্ঞের কাছে। ওকে একে একে 3টা পেপিরাসের উপর ভালো মতো চোখ বোলানোর পর বলল লোকটা, আমার মনে হয় রানী ক্লিওপেট্রার আমলের কোনো লোকের আত্মজীবনী উদ্ধার করেছেন আপনারা। পেপিরাস 3টা পড়ে অর্থ বুঝতে 6 মাস সময় লাগবে আমার। হাতে ধরা পেপিরাসটা আবারও পড়তে আরম্ভ করল সে। কিছুক্ষণের মধ্যেই দারুণ উত্তেজিত হয়ে উঠল। পেপিরাসটা হাতে নিয়ে প্রায় ছুটে বেড়াতে লাগলো সারা ঘরে। একটু পর থামল, এক লাফে এসে দাঁড়ালো আমাদের সামনে। একবার আমার আর একবার আমার বন্ধুর সঙ্গে হাত মেলাতে আরম্ভ করল। মুখ চাওয়াচাওয়ি করলাম আমরা 2 বন্ধু।
পাগলের পাল্লায় পড়লাম কি না ভাবলাম আমি। আমাকে বেশিক্ষণ চিন্তা করার সুযোগ দিল না বিশেষজ্ঞ লোকটা। চিৎকার করে বলল, মরে গেলেও পেপিরাস 3টা অনুবাদ করব আমি, কেউ ঠেকাতে পারবে না আমাকে। তারপর প্রকাশ করব অনুবাদ গ্রন্থটা। ওসিরিসের শপথ, সারা দুনিয়ায় যত ইপটোলজিস্ট আছে আমার বইয়ের খবর শুনে ছুটে আসবে লন্ডনে। বলেই আবার ঝাঁকাতে আরম্ভ করলো আমাদের হাত। অনুবাদের কাজ শেষ হলো এক সময়, ছাপাও হয়ে গেল বইটা, আর সেটা এখন হাতে ধরে আছেন আপনারা। প্রিয় পাঠক, চলুন ঘুরে আসি প্রাচীন মিশর থেকে। এখন ইতিহাস কথা বলবে আপনাদের সঙ্গে। কলম বন্ধ করলাম আমি, কারণ আমাদের গল্পের নায়ক হারমাসিস মুখ খুলবে এখন। আপনাদেরকে শোনাবো ওর করুণ কাহিনী। দেবী ওসিরিসের শপথ। আমার এই কাহিনীর প্রতিটি অক্ষর সত্য। আমার নাম হারমাচিস। উত্তরাধিকার সূত্রে একসময় অ্যাবাউদিস মন্দিরের পুরোহিত ছিলাম আমি। আমাকে নিয়ে কত আশা ছিল বাবার, সব নষ্ট করে দিয়েছি। নারীর প্রেমে মত্ত হয়ে ভুলে গিয়েছিলাম আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভুলে গিয়েছিলাম এমনকি দেবতাদেরও। যেমন কর্ম তেমনই ফল। এখন কারাগারে বসে মৃত্যুর অপেক্ষা করছি আর লিখছি এই কাহিনী। একেবারে প্রথম থেকেই শুরু করি। অ্যাবাউদিসে জন্ম আমার। আমার সঙ্গে একই দিনে জন্মালো ক্লিওপেট্রা। মেয়েটা পরে মিশরের রানী হলো। আরও পরে বলবো ওর কথা, নিজেরটা আগে শেষ করি। আমার জন্মের সময় মিশরের রাজা ছিল টলেমি ওলিটিস। লোকে বংশীবাদক নামে চিনত ওকে, কারণ সারাদিন প্রিয় বাঁশিটা নিয়েই পড়ে থাকতো সে। রাজকর্ম দেখাশোনা করতো না খুব একটা। এসব কথার আমি কিছুই শুনেছি আমার বুড়ি দাইমা ওটুয়ার মুখ থেকে, আর বাকিটা বাবার কাছে। টলেমি ছিল ম্যাসিডোনিয়ার লোক, খাঁটি মিশরীয় রক্ত ছিল না ওর দেহে। আভিজাত্যের দিক দিয়ে ওর পরের স্থানটা ছিল আমার বাবা অ্যামেনহেটের। তিনি ছিলেন অ্যাবাউদিস মন্দিরের প্রধান পুরোহিত এবং মিশরের আদি অধিবাসীদের একজন। আমাকে আতুর ঘরে রেখে মা মারা গেলেন। মরার আগে এক রাতে স্বপ্ন দেখলেন একদিন মিশরের রাজা হব আমি। স্বপ্নের ব্যাপারটা বাবাকে খুলে বললেন তিনি। শুনে চিন্তিত হয়ে পড়লেন বাবা, কারণ মায়ের বেশিরভাগ স্বপ্নই সত্যি হতো। ওই স্বপ্নটাও সত্যি হলে রাজত্ব শেষ হয়ে যাবে টলেমি আর ওর বংশধরদের। আবার মিশরের শাসন ফিরে পাবে আদি অধিবাসীরা। কথাটা টলেমির কানে গেলে সে কি করতে পারে বুঝতে সময় লাগল না বাবার। তাই মায়ের মৃত্যুসজ্জার পাশে উপস্থিত সবাইকে দেবদেবীর নামে এই বলে শপথ করালেন তিনি যে মা যা বলেছেন তার একটা শব্দও কাউকে বলবে না ওরা। কিন্তু নারীর জীব ছাড়া পৃথিবীর আর সব কিছুকে বোধহয় বেঁধে রাখা সম্ভব। বুড়ি দাইমা ওটোয়াও ছিল শপথকারীদের মধ্যে। সর্বনাশটা ঘটালো সেই। দিন গণানোর সঙ্গে সঙ্গে শপথের কথা মুছে যেতে আরম্ভ করলো ওর মন থেকে, এবং একদিন হয়তো পুরোপুরি ভুলেই গেল সে। ঘটনাটা ফাঁস করে দিল ওর মেয়ের কাছে। সেই রাতে মেয়েটা ঘুম থেকে ডেকে তুলল ওর স্বামীকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানালো সব কিছু। পরদিন বন্ধুদের আড্ডায় গেল লোকটা। হয়তো বলার মতো কিছু খুঁজে না পেয়ে আমার ব্যাপারটা আলোচনা শুরু করলো। বন্ধুদের মধ্যে একজন ছিল টলেমির গুপ্তচর। যত তাড়াতাড়ি পারল টলেমির দরবারে উপস্থিত হয়ে পুরো ঘটনার বর্ণনা করল সে। শুনে খুব স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গেল টলেমি। ওর কয়েকজন বিশ্বস্ত রক্ষী ছিল যাতে গ্রিক, স্বভাবে ভয়ঙ্কর। টলেমি ডাকল ওদেরকে, অ্যাবাউদিসে যাওয়ার হুকুম দিল। আমার নাম জানা না থাকায় রক্ষীদের আদেশ দিল, অ্যামেনহেটিসের নবজাতক ছেলেটার মাথা কেটে একটা ঝুড়িতে ভরে নিয়ে এসো আমার কাছে। পারলে পুরস্কার পাবে, না পারলে তোমাদের মাথা কাটবো আমি। রওনা হলো রক্ষীরা। নীল নদ পার হয়ে প্রায় পৌঁছে গেল অ্যাবাউদিসের কাছাকাছি। তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা। একেবারে শান্ত ছিল আবহাওয়া, আকাশ ছিল পরিষ্কার, কিন্তু হঠাৎ করেই মেঘে ছেয়ে গেল নীল আকাশ। এলোমেলো বাতাস বইতে আরম্ভ করল। নীল নদের পানিতে উঠল ঘূর্ণি। অবস্থা বেগতিক বুঝে দেবতাদের নাম স্মরণ করতে আরম্ভ করল দুঃসাহসিক রক্ষীরা। অ্যাবাউদিসের প্রধান সড়কের পাশেই ছিল ঘাট। সেখানে নৌকা ভিড়াতে চাইল ওরা, পারল না। দমকা বাতাস আর ঢেউ নৌকাটাকে নিয়ে গেল বহু দূরে। বহু কষ্টে একসময় ডাঙ্গায় উঠে এলো রক্ষীরা। প্যাচ প্যাচে কাদা পার হয়ে অনেক পথ ঘুরে অ্যাবাউদিসের প্রধান সড়কে ওঠার পর
আমাকে খুন করার ইচ্ছে চলে গেল অনেকেরই। একজন ফিরে যাওয়ার প্রস্তাব করল, ওকে সমর্থন করল কেউ কেউ। তখন দলনেতা মনে করিয়ে দিল, খালি হাতে ফিরে গেলে ধরে মাথা থাকবে না একজনেরও। কাজেই লোকজনকে জিজ্ঞেস করতে করতে অ্যামেনহেটের বাড়ির পথ ধরল ওরা। রক্ষীরা পৌঁছানোর আগেই খবরটা ছড়িয়ে পড়ল অ্যাবাউদিসের প্রায় সব জায়গায়। কি উদ্দেশ্যে এসেছে ওরা সেটাও অজানা রইল না। মাঠে কাজ করছিল একজন ভালো মানুষ চাষি, লোকটার নাম মনে আসছে না এই মুহূর্তে। ছুটল আমাদের বাড়ির দিকে। আমার মায়ের মৃত্যুর সময় উপস্থিত ছিল সে। ভুল করল চাষি, আমাদের বাসায় না এসে মন্দিরে যাওয়া উচিত ছিল ওর। বাবাকে জানানো উচিত ছিল রক্ষীদের ব্যাপারটা। উত্তেজনার সময় মাথা ঠিক রাখতে পারিনি বেচারা। যাই হোক, তখন আমাকে দেখাশোনা করছিল বুড়ি দাইমা ওটোয়া। ওকে সবকিছু খুলে বলল চাষি। শুনে স্তম্ভিত হয়ে গেল ওটোয়া। জিজ্ঞেস করল, এখন কি করব আমরা? মাথা কাজ করছে না ওটোয়ার। বুঝতে পারল বুড়ি, সব দোষ ওর। চাষির প্রশ্নের উত্তরে বলল সে, জানি না। রক্ষীরা এসে পড়ছে কিনা দেখার জন্য জানালা দিয়ে বাইরে তাকালো চাষি। উঠানে আমার সমবয়সী একটা ছেলেকে খেলতে দেখে আবারও জিজ্ঞেস করল, বাচ্চাটা কার? আমার মেয়ের। ছেলেটা হারমাচিসের দুধ ভাই। কেন? এখন তোমার সামনে দুটো পথ খোলা আছে, বুদ্ধি দিল চাষি। হারমাচিসকে লুকিয়ে ফেলতে পারো কোথাও, কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ছেলেটাকে খুঁজে বের করবেই রক্ষীরা। দরকার হলে তোমার মাথাটাও কাটবে। তাছাড়া কখন কেঁদে ওঠে হারমাচিস কোনো ঠিক নেই। আওয়াজ শুনে রক্ষীরা বুঝে যাবে কোথায় আছে সে। আর যদি হারমাচিসকে বাঁচাতে চাও তাহলে তাহলে তোমার নাতিকে তুলে দিতে হবে রক্ষীদের হাতে। ওরা চেনে না হারমাচিসকে। তোমার মুখ থেকে যা শুনবে সেটাই বিশ্বাস করবে। কথাটা শুনে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল ওটোয়া। ওর নাতি ওর নিজের রক্ত। সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ দেরি করল বুড়ি। তারপর এক দৌড়ে উঠানে গিয়ে ঘরের ভেতরে নিয়ে এলো নাতিকে। ভালো মতো গোসল করালো। আমার গা থেকে রেশমের পোশাকটা খুলে পরালো ওকে। আমাকে উদাম গায়ে ফেলে রাখলো ঘরের এক কোণে, আর নাতিকে শুইয়ে দিল আমার দোলনায়। এরপর মুঠো মুঠো মাটি নিয়ে মাখালো আমার গায়ে, মুখে, চুলে। আমার ধবধবে ফর্সা চামড়া নিমিষে কালো হয়ে গেল। আমাকে কোলে করে উঠোনে নিয়ে গেল ওটোয়া। ছেড়ে দিল মাটিতে। হাত পা ছুঁড়ে খেলতে লাগলাম আমি। ততক্ষণে এসে পড়েছে রক্ষীরা। ওদের আসতে দেখে চাষি প্রথমে সতর্ক করল ওটোয়াকে, তারপর নিজে লুকিয়ে পড়ল নিরাপদ জায়গায়। বীর দর্পে আমাদের উঠোনে প্রবেশ করল রক্ষীরা। তৃষ্ণার্ত ছিল বলে ওদেরকে দুধ আর মধু খেতে দিল ওটোয়া। উঠানে আমাকে দেখে জিজ্ঞেস করল দলনেতা, ছেলেটা কার? আমার মেয়ের হুজুর। এই শীতে ওর বয়স। আমার হেঁটের ছেলেটা কোথায়? উত্তরটা দিতে ওটোয়ার কেমন লাগছিল জানি না, তবে ঘটনাটা দেখতে গিয়ে আমার চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ভেতরের ঘরে হুজুর, বলল ওটোয়া। দোলনায় শুয়ে আছে। ওর বাবাকে কি ডেকে দেব? ক্রূর হেসে দলের একজনকে ইঙ্গিত করল নেতা। লোকটা ঢুকলো ঘরের ভেতর, তারপর কোলে করে নিয়ে এলো ওটোয়ার নাতিকে। জানেন হুজুর, বুক ফেটে বের হয়ে আসতে চাইছে, কান্নাটাকে জোর করে চেপে রেখে বোকার ভান করল বুড়ি। এই ছেলে একদিন মিশরের রাজা হবে। মরার আগে ওর মা স্বপ্নে দেখেছে ওর মায়ের স্বপ্ন সবসময় সত্যি হতো। তাকে খাপ থেকে তলোয়ার বের করতে দেখে থেমে গেল বুড়ি। লোকটা এক কূপে কেটে ফেলল ওর নাতির মাথা। সঙ্গে করে নিয়ে আসা ঝুড়িতে কাটা মাথাটা ভরতে ভরতে বলল লোকটা, ঠিক মতো যত্ন নিও মিশরের ভবিষ্যৎ রাজার। মাথায় না হোক, অন্তত ঘাড়ে তো মুকুট পড়তে পারবে সে। ওর কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল রক্ষীর দল। ফিরতি পথ ধরল ওরা। আর নাতির লাশ নিয়ে বিলাপ করে কাঁদতে আরম্ভ করল ওটোয়া। ওর মেয়ে ছিল বাজারে, রক্ষীদের চলে যেতে দেখে এলো আমাদের বাড়িতে। ছেলের লাশ দেখে আর সব ঘটনা শুনে প্রায় পাগল হয়ে গেল মেয়েটা। খবর পেয়ে ছুটে এলো ওর স্বামীও। খুন করতে উদ্যত হলো ওটোয়াকে। তখন বাবাকে ডাকতে মন্দিরের উদ্দেশ্যে দৌড় দিল চাষি। সাধনায় মগ্ন ছিলেন বাবা। রক্ষীদের আগমনের ব্যাপারে কিছুই জানতেন না। চাষির মুখ থেকে ঘটনা শোনার পর লোকজন নিয়ে ছুটে এলেন তিনি।
প্রথমে নিবৃত্ত করলেন অটোয়ার মেয়ের জামাইকে, কিন্তু পুত্র শোকে কাতর লোকটা অটোয়াকে খুন করতে না পেরে বলল পরদিন টলেমের দরবারে গিয়ে সব বলে দেবে। অভিশাপ দিতে দিতে বিদায় নিচ্ছিল স্বামী স্ত্রী। কিছুক্ষণ কি যেন ভেবে ওদেরকে গ্রেফতার করার আদেশ দিলেন বাবা। তার নির্দেশে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হলো মন্দিরে। সেখানে কোনো এক পাতাল প্রকোষ্ঠে চিরদিনের জন্য হারিয়ে গেল ওরা। বাবা, চাষি, বুড়ি দাইমা, অটোয়া আর বাবার খুব বিশ্বস্ত কয়েকজন ছাড়া আসল ঘটনা জানতে পারল না অন্য কেউ। পরে সারা অ্যাবিউসে প্রচার করা হলো হারমাচিসকে মেরে ফেলেছে রক্ষীরা। অপুত্র থাকার দুঃখ সহ্য করতে না পেরে একটা ছেলেকে দত্তক নিয়েছে অ্যামেনহেড। নিজের বাবার কাছে পালক পুত্রের পরিচয় শুরু হলো আমার নতুন জীবন। এরপরে আর কোনো সমস্যা করেনি টলেমি। তার মানে আসল ব্যাপারটা জানতে পারেনি সে। আবার আগের মতোই মাসি নিয়ে মেতে উঠল লোকটা। আলেকজান্দ্রিয়ার ওর মার্বেলের প্রাসাদে আগের মতোই ভোগ বিলাসে মত্ত হল। শুনেছিলাম রক্ষীদের নেতা কাটা মাথাটা টলেমির সামনে পেশ করা মাত্র পা থেকে খরম খুলে হাতে নিয়েছিল সে। রাগ ঠান্ডা না হওয়া পর্যন্ত ইচ্ছে মতো বাড়ি দিয়েছিল অটোয়ার নাতির দুগালে, কপালে, মাথায়। ওর ডজনখানেক স্ত্রী সবাই উপস্থিত ছিল দরবারে। ওদের মধ্যে একজন দৃশ্যটা সহ্য করতে না পেরে প্রতিবাদ জানালো। আস্পর্ধা দেখানোর শাস্তি হিসেবে কিছুক্ষণের মধ্যেই বধ্যভূমিতে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে। টলেমির আদেশ অনুযায়ী শিরচ্ছেদ করা হলো। নিজের নিয়মেই কেটে গেল সময়। এরপর সপ্তাহ ঘুরে মাস এলো, মাস ঘুরে বছর। ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলাম আমি। আমার শৈশবের বেশিরভাগ সময় মন্দিরের আশেপাশেই কাটল। আগ্রহ নিয়ে লোকজনকে দেখতাম আমি। দল বেঁধে মন্দিরে আসতো ওরা, কঠিন কঠিন সব মন্ত্র আওড়াতো বিড়বিড় করে। তারপর চলে যেত এক সময়। আমাকে পড়াশোনা শেখানোর দায়িত্ব নিলেন বাবা। বয়সের সাথে পাল্লা দিয়ে শিখলাম অনেক কিছু। আমার শারীরিক বৃদ্ধিও ছিল চোখে পড়ার মতো। প্রথম থেকে আমি ছিলাম সমবয়সী যে কোনো ছেলের তুলনায় অনেক লম্বা। কুস্তি বা হাতাহাতি লড়াইয়ে আমার সঙ্গে পারার মতো একটা ছেলেও ছিল না অ্যাবাউদিজে। আমার থেকে দূরে পাথর বা বল্লম ছুটতে পারত না কেউই। শুধু শক্তিতেই নয়, সৌন্দর্যের দিক দিয়েও আমি ছাড়িয়ে গেলাম সবাইকে। দেবতা নাউটের মতো আমার চুল ছিল কালো, নীল পদ্মের মতো চোখের মনি দুটো ছিল নীল, ত্বক ছিল অ্যালবাস্টারের মতো। সিংহ শিকারের খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু এসব বিপজ্জনক কাজ করতে আমাকে সব সময় নিষেধ করেন বাবা। বলেন আমার জীবনটা অনেক মূল্যবান, সস্তা উত্তেজনায় মজা নিতে গিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়াটা অন্যায় হবে। এসব শক্ত কথার কিছুই বুঝি না আমি। বাবা যতই নিষেধ করেন আমাকে, ততই রেগে যাই। আমার সমবয়সী আর আমার থেকে দুর্বল ছেলেরা দল বেঁধে বনে যায়। পরে হাসিমুখে সিংহের কাটা মাথা আর ছাল নিয়ে ফিরে আসে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি আর অসহায়ে রাগে ফুঁসি। শিকার করার খুব ইচ্ছে হলে শিয়াল আর হরিণ মারি আমি। দেখে হাসতে হাসতে গড়াগড়ি খায় ছেলেরা। বলে আমি ভীতু, কাপুরুষ। আমার লম্বা চওড়া শরীরটা পচে যাওয়া উচিত। মুখ বুজে সহ্য করি, প্রতিবাদ করার ভাষা পাই না। এভাবেই কেটে গেল আরো কয়েকটা বছর। সময়ের স্বাভাবিক নিয়মে 17 বছরে পা দিলাম আমি। শুরু হলো আমার স্বাভাবিক জীবনের ছন্দপতন। নিজের মনে একদিন হেঁটে যাচ্ছি অ্যাবাউদিসের প্রধান সড়ক দিয়ে। পিছু ডাকলো পরিচিত এক ছেলে। এই যে লম্বা চওড়া কাপুরুষ, চললে কোথায়? শিয়াল আর হরিণ মারতে বুঝি? ঘাড় ঘুরিয়ে তাকানো মাত্রই গা জ্বালানো তীব্র ব্যঙ্গের হাসি দেখতে পেলাম ছেলেটার ঠোঁটে। তোমার শরীরের ভেতর কলিজা বলে কিছু থাকলে চলো সিংহ মারতে যাই। কোথা থেকে নাকি পাশের জঙ্গলে এসেছে, হাজির হয়েছে একটা বিরাট সিংহ। তুমি রাজি থাকলে আজ মারবো ওটাকে। কি কথা বলছো না কেন? ভয় পেয়ে গেলে নাকি? হা হা, যাও তোমার বুড়ি দাইমার কোলে চড়ে দুধ খাও, আর একটু লম্বা চড়া হতে পারবে। মাথায় রক্ত চড়ে গেল আমার। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ঝাঁপিয়ে পড়লাম ছেলেটার উপর। ঘুষি মারার জন্য হাত তোলা মাত্রই বলল সে, আমাকে মেরে লাভ কি? পালে সিংহটাকে মেরে প্রমাণ করো কত বড় বীরপুরুষ তুমি। ছেড়ে দিলাম ওকে। বললাম, শুধু আমরা দুজনে যাব, রাজি? প্রথমে রাজি হলো না ছেলেটা। দুজনে মিলে একটা সিংহ মারা সম্ভব নয়, জানত সে। তাই আমার প্রস্তাব শুনে চুপ করে গেল। উঠে দাঁড়ালাম আমি। তাহলে দেখা যাচ্ছে তোমারই দুধ খাওয়ার দরকার।
মন্তব্যটা শুনে আমাকে দাঁড়াতে বলে এক দৌড়ে বাড়ি থেকে তীর ধনুক আর একটা বড় ছুরি নিয়ে এলো ছেলেটা। আমি আনলাম আমার ভারী বল্লমটা। তারপর দুজনে মিলে রওনা হলাম জঙ্গলের উদ্দেশ্যে। ঘন জঙ্গলে ঢুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। একসময় সিংহটার পায়ের ছাপ খুঁজে পেল ছেলেটা। ছাপগুলো অনুসরণ করে হাজির হলাম একটা খালের প্রান্তে। চারদিকে থকথকে কাদা থাকায় ঠিকমতো পা ফেলতে পারছি না। সূর্য ডুবতে বসেছে প্রায়, ভালো মতো দেখা যাচ্ছে না সবকিছু। দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালাম খালের অপর প্রান্তে। ঝোপঝাড় আর বেটে কিছু গাছের আড়ালে ঢাকা পড়া সিংহের কাঠামোটা অস্পষ্টভাবে চোখে পড়ল। শুয়ে আছে অতিকায় জন্তুটা, ঝোপের আড়াল থেকে বেরিয়ে আছে সেটার লেজ। যাও, ফিসফিস করে বললাম ছেলেটাকে, আগে বাড়ো, এখানে দাঁড়িয়ে থেকে রাত পার করবে নাকি? পাগল হয়েছ তুমি? চাপা স্বরে আমাকে ধমক দিল সে। বেশি কাছে গেলে টের পেয়ে যাবে সিংহটা, তারপর লাফিয়ে পড়বে আমাদের ঘাড়ে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে দুজনকে। বরং এখান থেকে তীর ছুটছে আমি, আমাদের দিকে তেড়ে এলে আরো তীর মেরে ওটাকে ঘায়াল করব। তুমি প্রস্তুত থাকো। বলতে বলতে তুন থেকে একটা তীর বের করল সে, হাতে নিল ধনুক। তীরটা গিয়ে বিঁধল পশুরাজের লেজে। প্রচণ্ড গর্জন করে আকাশ বাতাস কাঁপিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো জন্তুটা। আমাদের দেখা মাত্রই তীরের চেয়েও বেশি গতিতে ছুটে এলো। টের পেলাম পায়ের নিচে কেঁপে উঠল মাটি। তীর মারো, তীর মারো, চিৎকার করে উঠলাম আমি। আমাদের উপর লাফিয়ে পড়ার আগেই তীর মারো সিংহটাকে। আদেশ মান্য করা হচ্ছে না দেখে তাকালাম আমি। দেখলাম ছেলেটা স্থানের মতো দাঁড়িয়ে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোয়াল ঝুলে পড়েছে নিচে, ফলে হা হয়ে গেছে মুখটা। খালের অপর প্রান্ত থেকে সিংহটাকে লাফ দিতে দেখে হাত থেকে তীর ধনুক ফেলে দিল সে। তারপর আমার দিকে পিছন ফিরে ছুটল। এক লাফে খাল পার হয়ে এপাশের কাদায় এসে পড়ল পশুরাজ। হাতে বল্লম নিয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগলাম আমি। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে জন্তুটা ছুটল ছেলেটার পেছনে। কাদা পার হওয়া মাত্র সিংহটার গতি বেড়ে গেল অনেক। অল্প কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলল ছেলেটাকে, পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। ভয়াবহ এক থাবায় ছেলেটার খুলি চূর্ণ করে ফেলল। লাশটার উপর সামনে দুপা তুলে দিয়ে বিকট হুঙ্কার ছাড়ল দুবার। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। আমি ততক্ষণে কাদা ছেড়ে উঠে এসেছি শুকনো জায়গায়। আমার উদ্দেশ্যে দৌড় দিল সিংহটা। নিজেকে বাঁচাতে কোথা থেকে যেন প্রচণ্ড ক্রোধ এসে ভর করল আমার উপর। গতবারের মতো নিশ্চল দাঁড়িয়ে না থেকে বল্লম হাতে চিৎকার করতে করতে আমিও ছুটলাম। আমাকে ছুটে যেতে দেখে থেমে দাঁড়ালো পশুরাজ, তাকিয়ে রইল আমার দিকে। থামলাম না আমি, একেবারে কাছে গিয়ে সর্বশক্তিতে বল্লমটা চালালাম। সামনের দুপায়ের মাঝখান দিয়ে সিংহটার দেহের গভীরে ঢুকে গেল অস্ত্রটা। প্রচণ্ড ব্যথায় আকাশ বাতাস কাঁপিয়ে আবারও গর্জে উঠল জন্তুটা। কিন্তু তখন খুনের নেশা চেপে বসেছে আমার মাথায়। এক টানে বের করে নিয়ে এলাম বল্লমটা। সিংহটা আগে বাড়ার চেষ্টা করা মাত্রই ওটা খোলা মুখ দিয়ে প্রচণ্ড জোরে ঢুকিয়ে দিলাম। ঘাড়ের মাংস ভেদ করে বেরিয়ে গেল সেটা। মাটিতে পড়ে গেল পশুরাজ। আবার টেনে বের করলাম বল্লমটা। সর্বশক্তিতে চালালাম সিংহটার ডান চোখের কিছুটা উপরে। খুলি ভেঙে ভেতরের মগজ ভেদ করে মাটিতে গিয়ে বিদ্ধ বললাম। মারা গেল পশুরাজ। খেয়াল করলাম ক্রোধের আর উত্তেজনায় কাঁপছি। একসময় বিদায় নিল ক্রোধ, প্রশমিত হলো উত্তেজনা, থামল কাঁপুনি। শেষবারের মতো ছেলেটার দিকে তাকালাম আমি। তারপর বল্লম হাতে বাড়ির পথ ধরলাম। বাসায় ফিরে প্রথমেই দেখলাম শরীরের কোনো জায়গায় কেটে কুটে গেছে কিনা। কেটেছে, কিন্তু সেটা সিংহের থাবায় নয়, ঝোপঝাড় আর কাঁটার আঘাতে। দুর্বা আর কিছু লতাপাতা ডোলে লাগিয়ে দিলাম ক্ষতস্থানে। বাবার কথা ভেবে ভয় করতে লাগলাম। আমাকে সিংহ শিকারে যেতে নিষেধ করেছিলেন তিনি। নিষেধাজ্ঞা অমান্য করার কি শাস্তি দিতে পারেন সেটা কল্পনা করার চেষ্টা করলাম। বাবাকে এমনিতেই ভয় পেতাম আমি। পুরোহিত হওয়া সত্ত্বেও তিনি রাগী প্রকৃতির। সিংহ শিকারের ঘটনা তাকে না বলার সিদ্ধান্ত নিলাম। পর মুহূর্তে পাল্টালাম সিদ্ধান্তটা। ছেলেটার বাড়িতে ওর মৃত্যুর খবর আমাকে জানাতেই হবে। নিজের ভূমিকাটাও ব্যাখ্যা করতে হবে তখন। একা একটা সিংহ মেরেছি, কথাটা চাপা থাকবে না। আজ হোক কাল হোক জানতে পারবি বাবা। তার চেয়ে আমি বলে দিলেই ভালো,
বলার পর ক্ষমা চেয়ে নিলেই হবে ভেবে রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। রাতের বেলা বলতে গেলে জনশূন্য থাকে মন্দির। বাবা তখন নিজের ঘরে বসে পড়েন আর নইলে সাধনা করেন। কখনো কখনো তাকে পাওয়া যায় দেবদেবীর মূর্তির সামনে, হাঁটু গেড়ে মাটিতে বসে থাকেন তিনি, 2 হাত জোড়ো করে মাটির দিকে তাকিয়ে এক মনে প্রার্থনা করেন। ভিড়িয়ে রাখা দরজাটা ঠেলে ঢুকলাম মন্দিরের ভেতরে। এক সারিতে সাজিয়ে রাখা দেবদেবীর মূর্তিগুলোর পাশ কাটালাম। মাথার উপরে পাথরের ছাদ, সেটার জায়গায় জায়গায় সুন্দর করে খাঁজ কাটা। দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে সেখান দিয়ে নির্দিষ্ট দূরত্ব পরপর ছাদের আংটা থেকে ঝুলছে ব্রোঞ্জের লণ্ঠন। সেই আলোতে বাবার ব্যক্তিগত কক্ষের দিকে এগোলাম। দরজার কাছে গিয়ে থামলাম, দম নিলাম লম্বা করে। বাবা কখনোই ভেতর থেকে বন্ধ করে রাখেন না দরজা। ভিড়ানো পাল্লা দুটো ফাঁক দিয়ে আলোর রেখা দেখতে পেলাম। তাকালাম ভেতরে। একটা পাথরের টেবিলের সামনে একটা চেয়ারে বসে আছেন বাবা। চেয়ারটা আবলুস কাঠের তৈরি, হাতির দাঁতের হাতলওয়ালা। গভীর মনোযোগে কিছু একটা পড়ছেন তিনি। লণ্ঠনের লাল আলোতে তার সাদা দাড়িও কিছুটা লাল দেখাচ্ছে। চকচক করছে মসৃণ করে কামানো মাথাটা। নিশ্চল বসে থাকার কারণে তাকেও মূর্তির মতো মনে হলো আমার। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলেন বাবা। আমার দিকে তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ। তারপর উঠে দাঁড়ালেন, চেয়ারটা ঘুরিয়ে নিয়ে আবার বসলেন সেটাতে। জিজ্ঞেস করলেন, শেষ পর্যন্ত তুমি আমার নিষেধ অমান্য করলেই? চমকে উঠলাম। বাবা জানলেন কিভাবে? বাড়িতে ফেরার পর আমি তো কাউকে বলিনি। চুপ করে রইলাম। আমি কি তোমাকে সিংহ শিকারে যেতে নিষেধ করিনি? আমি কি তোমাকে বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার আদেশ দেইনি? তাহলে কেন তুমি কাজটা করলে? কেন করলাম তার কোনো উত্তর নেই। বলার মতো কিছু না পেয়ে পাল্টা প্রশ্ন করলাম, আপনি কিভাবে জানলেন আমি সিংহ মারতে গেছি? তোমার যাবার খবরটা গোপন থাকেনি অ্যাবাউ দিছে। রাস্তায় দাঁড়িয়ে ছেলেটার সঙ্গে কথা বলার সময় অনেকে শুনেছে। একজন পরে জানিয়েছে আমাকে। বাবার গলার স্বর আগের চেয়েও গম্ভীর, 2 চোখে তীব্র রাগ। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দিন। কাতর গলায় মিনতি জানালাম। বাবা অনেকক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর একসময় ঠান্ডা হয়ে এলো তার রাগ। বললেন, হারমাচিস, তোমার বয়স এখন অল্প, রক্ত তাই গরম, সুতরাং তোমার মস্তিষ্কের চেয়ে হৃদয় বেশি কাজ করে। শেষবারের মতো ক্ষমা করলাম তোমাকে। এখন আমি কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে প্রতিটা শব্দ মাথায় গেঁথে নাও। শোনো, ছেলেটা ছিল তোমার জন্য একটা প্রলোভন। আসলে নিজের শক্তিমত্তা যাচাইয়ের একটা সুযোগ খুঁজছিলে তুমি। ওর কথায় নিজেকে সামলাতে না পেরে এমন একটা কাজ করে বসলে যা করতে অনেক অনেক আগেই নিষেধ করা হয়েছে তোমাকে। সিংহটা মেরে কি প্রমাণ করলে? তুমি একজন বীর পুরুষ? যদি তাই ভেবে থাকো তাহলে ভুল করেছ। বরং প্রলোভনটা সহ্য করতে পারলেই তোমার বীরত্ব প্রমাণিত হতো। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না বাবা। তোমাকে আজ একটা সত্য কথা বলবো আমি। এতদিন গোপন রেখেছিলাম তোমার কাছে, ভেবেছিলাম তুমি আরো বড় হলে জানাবো, কিন্তু আজ তোমার দায়িত্ব জ্ঞানের পরিচয় পেয়ে বলতেই হচ্ছে। এরপর বাবা যা বললেন সেটা ইতিমধ্যেই লিখে ফেলেছি আমি। সব কথা খুলে বলার পর যোগ করলেন বাবা, তাহলে বুঝতেই পারছো তুমি আমার নিজের ছেলে, পালক পুত্র নও। আরও বড় কথা হচ্ছে, শুধুমাত্র আমার আর তোমার শরীরেই আছে প্রাচীন রাজরক্ত। আমরা মিশরের আদিবাসী। একসময় আমাদের পূর্বপুরুষ ছিলেন এদেশের শাসক। তোমাকে একদিন ফারাও নেকট নেবের কথা বলেছিলাম, মনে আছে? মাথা ঝাঁকালাম। আমরা হচ্ছি তার বংশধর। পারস্যের লোকেরা মিশর আক্রমণ করার পর পালিয়ে যেতে বাধ্য হলেন তিনি। মাত্র কিছুদিনের জন্য মিশর শাসন করল পার্সিয়ানরা। ম্যাসেডোনিয়ানদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো ওরা। প্রায় 300 বছর হতে চলল মিশর শাসন করছে ম্যাসেডোনিয়ানরা। কি করেছে ওরা? কি দিয়েছে আমাদের? দেবতা খ্যামের জন্মভূমিতে অপবিত্র করেছে তারা, আর আমাদের ধর্মকে সুযোগ পেলেই বিকৃত করেছে। 2 সপ্তাহ হলো মারা গেছে বংশীবাদক টলেমি অলেটিস, যে তোমাকে হত্যা করার জন্য রক্ষে পাঠিয়েছিল। এখন সিংহাসনে বসেছে ওর ছেলে। ক্ষমতা পাবার পর প্রথমে এই বোন ক্লিওপ্যাট্রাকে মিশর ছাড়া করেছে ছেলেটা। সিরিয়ায় পালিয়ে গেছে ক্লিওপ্যাট্রা।
শুনেছি এখন সৈন্য জোগাড়ের চেষ্টায় আছে, যে কোনো দিন যুদ্ধ বাঁধবে ভাই বোনের মধ্যে। কিন্তু বাধা দিলাম আমি। ক্লিওপেট্রাকে তাড়িয়ে দিল কেন ওর ভাই? ছেলে আর মেয়েকে সমান শাসন ক্ষমতা দিয়ে গেছে টলেমি অলেটিস। ওর ছেলের সহ্য হয়নি ব্যাপারটা। যাই হোক, আসল কথা হচ্ছে রোমান শাসকরাও নজর দিয়েছে মিশরের দিকে। ভাই বোনের মধ্যে যুদ্ধ বাদ দিলে দুর্বল হয়ে পড়বে সেনাবাহিনী। সেই সুযোগে হয়তো আক্রমণ চালাবে ওরা, দখল করে নেবে মিশর। থামলেন বাবা। তার জ্ঞানের বহর দেখে আশ্চর্য হয়ে গেলাম আমি। শুধু ধর্ম বা ইতিহাস বা অন্যান্য বিষয়ই নয়, বুঝলাম রাজনীতির ব্যাপারেও তিনি জানেন প্রচুর। বিদেশিদের দাসত্ব করতে করতে আমরা মিশরের আদিবাসীরা এখন ক্লান্ত। পার্সিয়ানদের জঘন্য কুকীর্তির কথা এখনো ভুলে যায়নি আমাদের অনেকেই। আলেকজান্ড্রিয়ার বাজারে আমাদের দেখলে লোকে আজকাল কি বলে জানো? মেসোডিয়ানদের দাস। কথাটা শোনা মাত্রই টের পেলাম অনেকক্ষণ আগে রাগটা আবার মাথা চড়া দিয়ে উঠেছে। আমাদের কি দমিয়ে রাখা হয়নি? আমাকে নয়, নিজেকেই প্রশ্ন করলেন বাবা। আমাদের লোকজনকে যখন খুশি তখন কি হত্যা করা হয়নি? বছরের পর বছর ধরে আমাদেরকে শোষণ করে ওরা কি সম্পদের পাহাড় গড়েনি? ধর্ম নিয়ে বেঁচেছিলাম আমরা, সেটাও ভালো লাগেনি ওদের। মিথ্যে দেবতাদের পূজা করতে বাধ্য করেছে, না করলে ভেঙে দিয়েছে আমাদের মন্দির। এসব খবর রাখো তুমি? না বলার সাহস ছিল না বলে চুপ করে রইলাম। তোমার দেশ যখন মুক্তির জন্য হাহাকার করছে তখন তুমি কি করছো? সিংহ শিকার। লজ্জায় মাথা নত হয়ে গেল আমার। লোকদের এই হাহাকার কি বৃথা যাবে? না, কিছুতেই না। সবাই চাইছে একটা বিপ্লব ঘটুক। বড় বড় নেতা আর পুরোহিতদের সঙ্গে কথা হয়েছে আমার। তারা রাজা হিসেবে মনোনীত করতে চায় আমাকে, কিন্তু বুড়ো হয়েছে আমি। অনেক জানলেও রাজকর্ম চালানোর মতো শারীরিক সামর্থ্য নেই আমার। অথচ তুমি যুবক, নিজেকে সৎ পথে রাখতে পারলে আর ঠিকমতো দেবতাদের দাসত্ব করতে পারলে কখনো বিচ্যুত হবে না লক্ষ্য থেকে। সময় এলে আমার বদলে তোমার নাম প্রস্তাব করব বলে ভেবে রেখেছি আমি। কিন্তু তুমি যদি নিজের জীবনটাকে সিংহ শিকারের মতো বাজে উত্তেজনার কারণে নষ্ট করে দাও, তাহলে আমার স্বপ্নগুলোর কি হবে? কি হবে মিশরের পরাধীন মানুষগুলোর? চুপ করে রইলাম। দেবতাদের দাসত্ব করতে হলে সব রকম মানবিক দুর্বলতার ঊর্ধ্বে থাকতে হবে তোমাকে। লোকের বাজে কথায় উত্তেজিত হলে চলবে না, কামনা বাসনার কাছে পরাজিত হওয়া যাবে না। তোমার লক্ষ্য অনেক বড়, কথাটা মনে রেখো। যদি না রাখতে পারো তাহলে আমার অভিশাপ পড়বে তোমার উপর। শুধু আমারই না, মিশরের সব পরাধীন মানুষ আর ভেঙে ফেলা প্রতিটি মূর্তির অভিশাপও সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমাকে। কাজেই সতর্ক হয়ে যাও, সংশোধন করো নিজেকে। তোমার ভাগ্য ৮-১০ জন সাধারণ লোকের মতো নয়। সিংহ শিকারী হওয়ার জন্য জন্মাওনি তুমি, বরং রাজা হওয়ার জন্যে, সুশাসক হওয়ার জন্য জন্মেছ। কাজেই জিততেই হবে তোমাকে হারমাচিস, নইলে দুর্গতির সীমা থাকবে না তোমার। আবার কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন বাবা। আমিও কিছু বললাম না। নিজের ভেতরে একটা আন্দোলন টের পাচ্ছি। আমার মনে একটা তীব্র আক্রোশ প্রথমে নীরবে বিক্ষোভ, পরে দুর্মনীয় বিদ্রোহে পরিণত হল। মেসোডোনিয়ার শাসকদের মনে হলো সিংহ আর আমি বললাম হাতে ওদের মুখোমুখি দাঁড়ানোর আজ সন্ধ্যায় হারমাচিস। এসব ব্যাপারে পরে আরো বিস্তারিত জানাবো তোমাকে। আবারও বলতে আরম্ভ করলেন বাবা। সময় নষ্ট না করে পড়াশোনা আর সাধনায় লেগে যাও তুমি। আগামীকাল একটা চিঠি দেব তোমাকে। ওটা নিয়ে প্রথমে মেমফিসে যাবে, তারপর সেখান থেকে আন্নুতে তোমার মামা সেপার কাছে। ওকে দেবে চিঠিটা। ওর কাছে কয়েক বছর থাকবে তুমি, তাহলে অনেক কিছু শিখতে পারবে। উত্তরাধিকার সূত্রে অ্যাবাউদিস মন্দিরের পুরোহিত হতে যাচ্ছ, সুতরাং তোমার সবকিছু জানা দরকার। যত কষ্টই হোক একেবারে মগজে গেঁথে নেবে সেপার প্রতিটা কথা। বুঝতে পেরেছ? উপরে নিচে মাথা নাড়ালাম। এখন এসো আমার কাছে, আমার কপালে একটা চুমু খাও। তুমি আমার স্বপ্ন, মিশরের শেষ ভরসা। এসো এসো। কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম তার দিকে, চুমু খেলাম কপালে। যাও। আবার গম্ভীর গলায় আমাকে আদেশ দিলেন তিনি। বাসায় ফিরে যাও। যা বললাম তোমাকে তার একটা কথাও যেন কেউ জানতে না পারে। একেবারে হজম করে ফেলো সবগুলো শব্দ।
মনে রেখো, কেবলমাত্র বোকা আর মূর্খরাই গোপন কথা বলে দেয়। জ্ঞানী আর সাহসীরা চুপ থাকে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে। আমি তোমার জন্য প্রার্থনা করব। তুমি নিজেই তোমার ক্ষতি না করলে কোনো ক্ষতি হবে না তোমার। যাও, রাত বাড়ছে। বাবার কামরা ছেড়ে বের হলাম। নিজেকে অনেক বড় বলে মনে হলো। খুব দ্রুত পা চালালাম। সদর দরজা দিয়ে বের হয়ে এগিয়ে গেলাম মন্দিরের তোরণের দিকে। 200 সিঁড়ি বেয়ে হাজির হলাম মন্দিরের ছাদে। ছাদের চারদিকে উঁচু দেয়াল, ভর দিয়ে দাঁড়ালাম একটাতে। তাকালাম সামনে। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে আছে অ্যাবাউদিসের পাহাড়গুলোর পেছনের আকাশে। নিরুত্তাপ সাদা আলোর জোয়ারে ভেসে যাচ্ছে সবকিছু। অনেক দূরের নীল নদীর পানিতে প্রতিফলিত হয়ে সেই আলো তৈরি করেছে এক অদ্ভুত মায়াজাল। পর্বত, উপত্যকা, নদী, মন্দির, শহর, সমতল সবকিছু যেন ডাকছে আমাকে। পরিবেশটা যেমন কেমন স্বপ্নময় মনে হলো আমার। বুক ভরে শ্বাস নিলাম। জীবন কত সুন্দর, বেঁচে থাকাটা কত আনন্দের উপলব্ধি করলাম। বুঝলাম বেঁচে থাকতে হবে আমাকে, নিজের জন্যে, বাবার জন্যে, মিশরের জন্যে। কিছুক্ষণ উপভোগ করলাম রাতটার পরম সৌন্দর্য, নিরবিচ্ছিন্ন নীরবতা। তারপর খুশি মনে নেমে এলাম সিঁড়ি বেয়ে। হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে। পরদিন খুব ভোরে মন্দিরের এক পুরোহিত এসে ঘুম থেকে জাগালো আমায়। যাত্রার জন্য প্রস্তুত হতে বলল। জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর বিদায় জানাতে এলেন বাবা। আমার হাতে একটা চিঠি দিলেন তিনি। তারপর একে অপরকে আলিঙ্গন করলাম আমরা। চলে যাওয়ার আগে আমার সব প্রিয় জিনিসগুলো একবার ছুঁয়ে দেখলাম আমি। ঘাটে একটা নৌকা অপেক্ষা করছিল আমার জন্যে। চড়ে বসলাম সেটাতে। দক্ষিণমুখী বাতাস বইছে একটানা। মাঝিদের একজন আবহাওয়া অনুকূল বুঝে পাল তুলে দিল। এগোতে আরম্ভ করল নৌকা। ঘাড় ঘুরিয়ে একবার তাকালাম ঘাটের দিকে। বুড়ি দাইমা অটুয়া দাঁড়িয়ে আছে তীরে। আমাকে হাত নেড়ে বিদায় জানালো সে। আশীর্বাদের নিদর্শন হিসেবে সর্বশক্তিতে একটা খড়ম ছুঁড়ে মারল আমার দিকে। হাত বাড়িয়ে লুফে নিলাম সেটা। খড়মটা অনেক বছর ছিল আমার কাছে। এক টানা 6 দিন চললাম আমরা। প্রয়োজন হলে তীরে নৌকা ভেড়ালো মাঝিরা। অ্যাবাউদিস থেকে যত দূরে যাচ্ছি তত বাড়ছে আমার উৎকণ্ঠা। চারদিকে দেখি অপরিচিত সব মুখ, অজানা সব জায়গা। প্রায়ই কান্না পায় আমার। মাঝিরা হাসাহাসি করবে ভেবে কান্নাটা চেপে বুকের মধ্যে রাখি, চোখের আড়ালে। যাত্রাপথে অনেক নতুন জিনিস দেখলাম। সবকিছু ঠিকমতো মনে নেই, তাই লিখলাম না আর। 7ম দিনে সকালে মেমফিসে পৌঁছালাম। 3 দিন বিশ্রাম নিলাম সেখানে। আমার পরিচয় পেয়ে মেমফিসে মন্দিরের পুরোহিতেরা যথেষ্ট খাতির করলেন আমাকে। ঘুরিয়ে দেখালেন পুরো শহরটা। কিভাবে যেন আমার যাওয়ার খবরটা প্রচারিত হয়ে গেল। আন্ন থেকে কয়েকজন পুরোহিত নিতে এলেন আমাকে। মেমফিসকে বিদায় জানিয়ে আবার নৌকায় চড়লাম আমি। সেদিন দুপুরের দিকেই পৌঁছে গেলাম আন্নুতে। নৌকা থেকে নেমে অপেক্ষমান গাধার উপর চড়ে বসলাম আমরা। চলতি পথে অনেকগুলো গ্রাম পার হলাম। গ্রামবাসীদের দারিদ্র্য স্পষ্ট ধরা পড়ল আমার চোখে। রাজার কর আদায়কারীদের অত্যাচারে নিঃস্ব গ্রামবাসীদের করুণ অবস্থার বর্ণনা দিল একজন পুরোহিত। অসহায় ক্রোধে ফুঁসতে ফুঁসতে শুনলাম সেই বর্ণনা। গ্রাম পার হওয়ার পর হাজির হলাম মরুভূমিতে। সারি সারি পিরামিড দেখতে পেলাম সেখানে। সেটাই আমার প্রথম পিরামিড দর্শন। কাজেই ওগুলোর বিশালত্ব দেখে আশ্চর্য না হয়ে পারলাম না। গ্রানিট আর চুনা পাথরে নির্মিত ধপধপে সাদা পিরামিডগুলোতে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো। ওগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় আমাকে প্রতিটা পিরামিডের নাম জানালো আরেকজন পুরোহিত। 1 থেকে 3 নাম্বারটার নাম বলল সে হার, এর পিরামিড। তখন কল্পনাও করিনি ওটার নিচে লোকানো বিপুল সম্পদ একদিন উদ্ধার করতে আসবো আমি। মরুভূমি পার হয়ে একসময় আন্নুতে প্রবেশ করলাম আমরা। মিশরের দ্বিতীয় বৃহত্তর শহর ওটা। নীলনদ থেকে একটা খাল বের হয়ে অনেকগুলো ছোট শাখায় বিভক্ত হয়ে জালের মতো ঘিরে রেখেছে শহরটাকে। আন্নুর একেবারে শেষ প্রান্তে দেবতা রা এর মন্দির। মা সেপা থাকে সেখানেই। মন্দিরের তোরণের কাছে এসে থামলাম আমরা। নামলাম গাধার পিঠ থেকে। দেখলাম বারান্দার কাছে খাটো হালকা পাতলা দেহের একজন লোক দাঁড়িয়ে আছে। তার চেহারা দীপ্তিময়, মাথা নিখুঁতভাবে কামানো।
রাতের আকাশের তারার মতো জলজলে দু চোখে আমার দিকে তাকিয়ে আছেন তিনি। মামা সেপাকে চিনতে ভুল হলো না আমার। আমাকে দেখে হাসিতে ভরে গেল মামার গুলগাল মুখ। বললেন, এসো, উপরে এসো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্যে। মন্দিরের ভেতরে মামার নিজের কামরা আছে, সেখানে আমাকে নিয়ে গেলেন তিনি। দরজা বন্ধ করে দিলেন। বাবার দেয়া চিঠিটা জামার ভেতর থেকে বের করে তার হাতে দিলাম। মনোযোগ দিয়ে চিঠিটা পড়লেন তিনি। তারপর আবার তাকালেন আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জড়িয়ে ধরলেন আমাকে। দুহাতে আমার দু কাঁধ শক্ত করে চেপে ধরে বললেন, স্বাগতম মিশরের শেষ আশা। তাহলে আমার প্রার্থনা বৃথা যায়নি। তোমার চেহারা দেখার জন্যে, তোমাকে জ্ঞান দেওয়ার জন্য অস্থির হয়েছিলাম আমি। আজ আমার অস্থিরতা শেষ হলো। আমি তোমাকে এমন জ্ঞান দেব যা সারা মিশরে আর কোনো জীবিত ব্যক্তি জানে না। চর্চা করতে করতেই আমি এখন এই বিদ্যার একমাত্র পণ্ডিত। আমার সৌভাগ্য, তুমি ছাড়া বিদ্যা শেখার আর কেউ নেই। এরপর জোর করে আমাকে গোসলখানায় পাঠালেন তিনি। চটপট গোসল সেরে নেওয়ার আদেশ দিলেন। গোসল সেরে বের হওয়া মাত্রই খেতে বসতে হলো। খাওয়ার সময় বললেন, মামা, অনেক লম্বা পথ অতিক্রম করেছ, কাজেই আজকে পড়তে হবে না। বিশ্রাম নাও প্রয়োজন মতো, আর ঘুরে দেখো মন্দিরটা। ইচ্ছে হলে বাজারেও যেতে পারো। আগামীকাল থেকে শুরু হবে তোমার শিক্ষা সাধনা। পরদিন থেকে বিনা প্রতিবাদে তার শিষ্যত্ব মেনে নিলাম আমি। প্রতিদিন খুব ভোরে উঠতে হয়, তারপর সব পুরোহিতের সঙ্গে যোগ দেই পূজায়। শরীর ঠিক রাখার জন্য পুরোহিতেরা সবাই দৌড় ঝাঁপ করে, আমাকেও করতে হয় ওসব। এরপর সারাদিন বসে থাকি অসংখ্য পেপিরাস খণ্ড নিয়ে। মামা আদেশ না দেওয়া পর্যন্ত পড়া ছেড়ে ওঠার কোনো উপায় নেই। কঠোর নিয়মে পড়াশোনা করার ফলে শিখতেও পারলাম খুব দ্রুত। সবার প্রথমে জানলাম বিভিন্ন ধর্মের মূল কথা আর উৎপত্তির ইতিহাস। এরপর আকাশের সব তারার নাম আর তাদের গতিবিধি আমার ঠোঁটের আগায় চলে এলো। পৃথিবীর ঘূর্ণন সম্বন্ধে পরিষ্কার ধারণা পেলাম। শিখলাম প্রাচীন আধুনিক অনেক জাদু। এই জাদুবিদ্যা খুব ভালো লাগে আমার, তাই খুব আগ্রহ নিয়ে শিখি। এ কারণে তুখোড় জাদুকর হিসেবে আমার নাম ছড়িয়ে পড়তে সময় লাগলো না। মামা নিজে আমাকে অনেক ধরনের স্বপ্নের ব্যাখ্যা শেখালেন। এ বিষয়ের উপরও শত শত পেপিরাস খণ্ড পড়ে ফেললাম আমি। সংকেত লেখনীতেও একজন বিশেষজ্ঞ হয়ে উঠলাম। মিশর, গ্রিস আর রোমের ইতিহাস, ভূগোল এবং গ্রেসিয়ান এবং রোমান ভাষায় আমাকে পণ্ডিত বানিয়ে তুললেন মামা। সবচেয়ে বড় কথা, পিরামিডের রহস্য জানতে পারলাম। সাধনা আর শিক্ষা লাভে কেটে গেল 5 বছর। নিজেকে সব রকম পাপ, অন্যায়, অবিচার থেকে মুক্ত রাখলাম ওই সময়। কঠোর সাধনা করলাম, কারণ জানতাম যে সৎ পথে থাকতে পারলে আমার জয় সুনিশ্চিত। প্রতি বছর 2 বার বাবার তরফ থেকে চিঠি আসে। আমার অগ্রগতিতে সন্তুষ্ট প্রকাশ করে অভিনন্দন জানান তিনি। বাবাকে পাল্টা চিঠিতে লিখিয়ে প্রতিবারই জানতে চাই আমার সাধনা শেষ হয়েছে কিনা। প্রতিবার একই উত্তর আসে, না, হয়নি। আমাকে ধৈর্য ধরার পরামর্শ দেন বাবা। মাঝে মধ্যে একই কথা বলেন মামা। এক রাতে পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লাম। মাথা ঘুরতে আরম্ভ করল। হাতে ধরা পেপিরাস খণ্ডটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালাম। সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। মন্দিরের পেছনে বাগানটাতে গেলাম হাওয়া খেতে। মামা সেপাকেও পায়চারি করতে দেখলাম সেখানে। আমাকে দেখে থেমে দাঁড়ালেন তিনি। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার মুখ চোখ এমন শুকনো দেখাচ্ছে কেন? মামা, প্রায় কাতর গলায় বললাম আমি, যে বিদ্যা কোনো কাজেই লাগবে না, সেটা শিখে কি লাভ? মূর্খের মতো কথা বলো না। কঠোর গলায় আমাকে ধমক দিলেন মামা। তুমি কিভাবে জানলে কোন বিদ্যাটা তোমার কাজে লাগবে আর কোনটা লাগবে না? তারপর একটু নরম গলায় বললেন, তুমি আবার অধৈর্য হয়ে পড়েছ হারমাচিস। কিছু বললাম না আমি। আমি যা জানতাম সবই শিখিয়েছি তোমাকে। তুমি এখন আমার চেয়েও জ্ঞানী। কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর প্রশ্ন করলাম, আমি এখন কি করব মামা? তোমার বাবা অনুমতি না দেওয়া পর্যন্ত এখানেই থাকবে। সময় হলে তোমাকে ডাকবেন তিনি। তারপর অ্যাবাউদিসে ফিরে যাবে তুমি। আমার মনে হয় সেখান থেকে তোমার আলেকজান্দ্রিয়ায় যাওয়া উচিত হবে। কেন আলেকজান্দ্রিয়া কেন? যুদ্ধের খবর শুনেছ তুমি? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন তিনি। পড়াশোনা আর ধর্মীয় সাধনা নিয়ে দারুণ ব্যস্ত থাকায়
কোথায় যুদ্ধ ঘটছে, কার বিরুদ্ধে কে লড়ছে কিছুই জানি না। মামার প্রশ্নের জবাবে এপাশ ওপাশ মাথা নাড়ালাম। ভুল হারমাচিস, খুব বড় ভুল করেছ। শুধু অতীতেই নয়, বর্তমানকেও জানতে হবে তোমার। তা না হলে অনেক কমে যাবে তোমার রাজনৈতিক জ্ঞান, সমাজে দাম হারাবে তুমি। যাই হোক, ঘটনাটা সংক্ষেপে খুলে বলছি তোমাকে। একটু থেমে লম্বা দম নিলেন মামা, তারপর বলতে আরম্ভ করলেন। তোমার মায়ের মৃত্যুর সময় মিশরের রাজা ছিল টলেমি অলিটিস। মরার আগে অলিটিস শাসন ক্ষমতা সমানভাবে দিয়ে গেলেন ওর ছেলে টলেমি আর মেয়ে ক্লিওপ্যাট্রাকে। টলেমি চক্রান্ত করে একাই দখল করল ক্ষমতা, তাড়িয়ে দিল বোনকে। সিরিয়ায় আশ্রয় নিল ক্লিওপ্যাট্রা, সৈন্য জোগাড়ের চেষ্টায় থাকল। মেয়েটা আমাদের শত্রু হলেও স্বীকার করতেই হবে, মাথায় যথেষ্ট বুদ্ধি রাখে। সৈন্য জোগাড় করে সে রওনা হলো আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে। পেলোসিয়ামের কাছাকাছি এসে ঘাঁটি গাড়ল। ওদিকে সিজায়, এতদিন যাকে পৃথিবীর মহত্তম পুরুষ বলে জানতাম, পম্পেই দখল করবার উদ্দেশ্যে যাত্রা করল। কিন্তু পম্পেই পৌঁছে দেখল ধ্বংস হয়ে গেছে শহরটা। মানুষগুলোকে নির্বিচারে খুন করে সব গুড়িয়ে দিয়েছে আচিলাস আর লুসিয়াস সেপ্টিমাসের দল। ওই দুজনের নাম শুনেছ নিশ্চয়ই, রোমান বাহিনীর নেতা সেপ্টিমিয়াস। আচিলাস হলো ওই সেনাপতি। আমাকে মাথা নেড়ে সম্মতি জানাতে দেখে বলে চললেন মামা। আলেকজান্ড্রিয়ার জনগণের ভয়ে প্রাণ যায় এমন অবস্থা। একদিকে মুখোমুখি টলেমি আর ক্লিওপ্যাট্রা, আরেকদিকে এগিয়ে আসছে সেপ্টিমিয়াস আর আচিলাসের বাহিনী। ওদিকে পম্পে দখল করতে না পেরে সিজারও রওনা হয়ে গেছে আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে। সিজায় পৌঁছল প্রথমে, প্রায় বিনা যুদ্ধে গ্রেফতার করল টলেমি আর ওর বোন আর্সিনোকে। সিজায়ের বাহিনী খুব বড় একটা ছিল না। ঠিক ওই মুহূর্তে সেপ্টিমিয়াসের সঙ্গে যুদ্ধ বাঁধলে হেরে যেত সে। তখন টলেমিকে বলল সিজার মুক্তি চাইলে ওর সেনাবাহিনীতে সিজারের পক্ষে যুদ্ধ করার আদেশ দিতে। শর্তটা মানতে হলো টলেমিকে। আক্রমণ করল সেপ্টিমিয়াস, টলেমির বাহিনীর সাহায্যে প্রতিহত করল সিজার। আর তখনই আসল চালটা চালল বুদ্ধিমতী ক্লিওপ্যাট্রা। অ্যাপোলোডোরাস নামে এক বিশ্বস্ত লোককে সঙ্গে নিয়ে পরদিন খুব ভোরে আলেকজান্ড্রিয়ার বন্দরে গিয়ে হাজির হলো সে। খুব দামি একটা পশমি কম্বল কিনল। ক্লিওপ্যাট্রাকে ওই কম্বলের ভেতরে ভরে ভালোমতো পেঁচিয়ে বাঁধল অ্যাপোলোডোরাস। তারপর কম্বলটা পাঠিয়ে দিল সিজারকে, সঙ্গে দিল কয়েকজন দূত। ওরা গিয়ে সিজারকে জানালো ক্লিওপ্যাট্রার তরফ থেকে একটা উপহার নিয়ে এসেছে। যুদ্ধের সময় এরকম একটা উপহার পেয়ে স্বাভাবিকভাবে আশ্চর্য হয়ে গেল সিজার। কম্বলটা খুলল সে। ভেতরে ক্লিওপ্যাট্রাকে দেখে আকাশ থেকে পড়ল সে। শুনেছি ক্লিওপ্যাট্রাকে দেখার পর নাকি অনেকক্ষণ কথা বলতে পারেনি সিজার। সারা পৃথিবীতে ক্লিওপ্যাট্রার মতো সুন্দরী মেয়ে আর নেই। শুধু তাই নয়, মেয়েটার কৌতুক বোধও খুব ভালো, হেসে হেসে কথা বলে সবসময়। তাছাড়া অনেক কিছু জানে সে। সোজা কথায় ক্লিওপ্যাট্রাকে দেখে মাথা ঘুরে গেল সিজারের। সিজারকে বশ করতে বেশি সময় লাগেনি ক্লিওপ্যাট্রার। যুদ্ধে জয় হলো সিজারের। আর সিজারকে যেহেতু আগেই জিতে নিয়েছে ক্লিওপ্যাট্রা, সেহেতু মিশরের সিংহাসন দখল করতে কোনো অসুবিধা হলো না ওর। ব্যাপারটা ভেবে দেখো একবার। টলেমি ক্ষমতাচ্যুত হলো, আলেকজান্ড্রিয়ার জন্য যুদ্ধ করল সিজার আর সেপ্টিমিয়াস, কিন্তু বিনা যুদ্ধে সিংহাসনে বসল ক্লিওপ্যাট্রা। ওর একটা সৈন্য মারা গেল না, একটা তীরও ছুটতে হলো না ওকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বয়সে ক্লিওপ্যাট্রা 3 গুণ হওয়া সত্ত্বেও মেয়েটার প্রেমে পড়ে গেল পৃথিবী বিখ্যাত দুর্ধর্ষ যোদ্ধা সিজার। লোকটার উপর রাগে শরীর জ্বলছে আমার। রাগটা সামলাতে না পেরে চেঁচিয়ে উঠলাম, দুর্ধর্ষ যোদ্ধা না চাই, আসলে লোকটা পৃথিবীর নিকৃষ্টতম বোকা। একটা মেয়ের জন্য। মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বুঝতে পেরে আর কিছু বললাম না। আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন মামা। এত উত্তেজিত হয়েও না হারমাচিস। অন্যকে অপবাদ দেওয়ার আগে তুমি নিজে কতটা ভালো সেটা যাচাই করে নিও একবার। নারীর আকর্ষণকে উপেক্ষা করার মতো ক্ষমতা যে পুরুষের আছে, আমি তাকেই বীর পুরুষ বলে গণ্য করি। হয়তো তোমাকেও একদিন পরীক্ষা দিতে হবে। সেদিন জানা যাবে তুমি সত্যিই বীর পুরুষ না অন্য কিছু। কথাটা শুনে স্থান কাল পাত্র ভুলে হাহা করে হেসে উঠলাম। বললাম, আমাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো মামা। কোনো মেয়ের সঙ্গে খাতির ছিল না আমার, এখনো নেই, ভবিষ্যতে হবারও কোনো সম্ভাবনা নেই। ক্লিওপ্যাট্রা তো দূরের কথা, স্বর্গের অপ্সরাও লক্ষ্য থেকে এক চুল সরাতে পারবে না আমাকে। যাই হোক,
আমি যদি ওই বোকা বুড়ো ছাগল সিজারের জায়গায় থাকতাম, তাহলে পশমি কম্বলটার ভেতর থেকে ক্লিওপেট্রা বেরিয়ে আসা মাত্রই ওকে আবারও ভেতরে ভরতে বলতাম। তারপর কম্বলটা ভালো মতো বেঁধে বন্দরের পাশে জলাভূমিতে ডুবিয়ে রাখার আদেশ দিতাম। যতক্ষণ না পর্যন্ত ক্লিওপেট্রা মারা যায়, ততক্ষণ পর্যন্ত তুলতে বলতাম না। এত অহংকার করো না হারমাচিস। পরে কোনো ভুল করলে তোমার অনুতাপের সীমা থাকবে না। তোমাকে যে যুদ্ধের কাহিনীটা বলেছিলাম সেটা শেষ হয়নি, শোনো বাকিটা। ক্লিওপেট্রাকে সিংহাসনে বসতে দেখে ঈর্ষায় জ্বলে উঠল তার ভাই টলেমি। রাতের আধারে বিদ্রোহ করে বসল সিজারের বিরুদ্ধে। একটা ছোট দল নিয়ে আক্রমণ করল ঘুমন্ত সিজারকে। সামান্য আহত হলেও বেঁচে গেল সিজার। আর উদ্দেশ্য হাসিল হলো না দেখে পালালো টলেমি। তাকে ধাওয়া করল সিজারের লোকজন। উপায়ন্তর না দেখে একটা ছোট্ট নৌকায় চেপে বসল সে। জলোচ্ছ্বাসে উন্মুক্ত নীলনদ পার হবার ঝুঁকি নিল রাতের আধারে। মাঝ নদী পর্যন্ত যেতে পারল না, তার আগেই উল্টে গেল নৌকাটা। ভাগ্য দেখো ক্লিওপেট্রার, ভাইকে ছুতেও হলো না ওর, কিন্তু ঠিকই মারা গেল টলেমি। মিশরের সিংহাসনে এখন ক্লিওপেট্রার জন্য সম্পূর্ণ নিষ্কণ্টক। কেন? ক্লিওপেট্রা আরেক বোন আর্সিনোর কি হলো? রোমে ফিরে যাওয়ার সময় ওকে শেকলে বেঁধে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সিজার। তারপর কি হয়েছে মেয়েটার জানি না। কোনো মন্তব্য করলাম না। রোমান বাহিনীর বর্তমান নেতা পম্পেইয়াসকে ভালোবাসার ফাঁদে ফেলে বলতে গেলে দখল করে রেখেছে ক্লিওপেট্রা। ব্যাস, এখন আর কোনো চিন্তে নেই ওর। ভিনদেশি কেউ আক্রমণ করলে পম্পেইয়াস ঠেকাবে। সত্যি রানীর হালে আছে ক্লিওপেট্রা। তাই তো দেখছি। চিন্তিতভাবে মাথা নাড়লাম আমি। কিন্তু সুখে নেই মিশরের লোকজন, বলে চললেন মামা। সব জায়গায় শুধু অশান্তি আর অসন্তোষ। একটা বিদ্রোহ মাথা ছেড়ে দিয়ে উঠেছে ক্লিওপেট্রার বিরুদ্ধে। তুমি প্রস্তুত থেকো হারমাচিস, সময় এসে গেছে প্রায়। আর কিছুদিনের মধ্যেই তোমাকে ফিরে যেতে হবে অ্যাবাউদিসে। কথা বলতে হবে তোমার বাবার সঙ্গে, জানতে হবে এ ব্যাপারে কি বলেন তিনি। তাছাড়া এখনো পর্যন্ত দেবতাদের রহস্য জানতে পারোনি তুমি। তোমার বাবাই ওসব শেখাবেন তোমাকে। এখন ঘরে ফিরে যাও, পড়তে বসো আবার। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রা এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।